বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 13.2 এর সৃজনশীল প্রশ্ন 23 এর সমাধান। উদ্দীপক প্রথমে আমরা দেখি আসলে উদ্দীপকটি কি রয়েছে। একটি গুণোত্তর ধারার প্রথম পদকে এ ধরা হবে এবং সাধারণ অনুপাত আর, এবং ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে 8√2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে তত্ত্বটি দেওয়া রয়েছে একটা হচ্ছে চতুর্থ পদ -2 এবং নবম পদ কিন্তু আমাদের 8√2। এখানে কিন্তু এই দুটোই কিন্তু একটা হবে প্রথম শর্ত মতে চতুর্থ পদ সমান -2 এবং দ্বিতীয় শর্ত মতে হবে নবম পদ হচ্ছে 8√2। আর এখানে কিন্তু আমাদের যেহেতু প্রথম পদ একে এ ধরতে হবে এবং সাধারণ অনুপাতকে আমরা আর ধরবো। তাহলে এখন আমরা যদি লিখি ক নাম্বার দিয়ে, তাহলে লিখবো দেওয়া, ক নাম্বার দিলাম, দেওয়া আছে লিখলাম। এখন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে আমাদের প্রথম পদ সমান এ। প্রথম পদ আমাদের এখানে দুটা সমীকরণ তুলতে হবে, তো অর্থাৎ তৈরি করতে হবে। প্রথম পদ সমান সমান এ এবং সাধারণ অনুপাত, সাধারণ এবং সাধারণ কি অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সমান সমান আর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের চতুর্থ পদ, এখানে কি বলা আছে চতুর্থ পদ। আমরা কিন্তু এর আগে দেখেছি যে কোনো পদ যদি বলা হচ্ছে এনতম পদ, আমরা কি জানি এনতম পদ কি হবে বলে এ r⁻n-1 হবে। এখন যদি এখানে 10তম পদ হয় তাহলে একবারই যদি লিখলে দেখতে পারো এ r⁻10-1 হবে। অর্থাৎ এখানে যা হবে তার থেকে এক, অর্থাৎ এ r⁻ কত হচ্ছে সমান সমান এ r⁻ কিন্তু 9 হচ্ছে। তাহলে যদি 15তম পদ হয়, তাহলে আমরা যদি বলি 15তম পদ, তাহলে কি হবে বলে এ r⁻ কত 15-1, অর্থাৎ এ r⁻ কি এ r⁻14। এখন অর্থাৎ আমাদের যে যত পদ হবে অর্থাৎ এখানে 15তম পদের পদ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখো 14 হয়েছে। অর্থাৎ এখানে যা হবে তার সাথে আর এর পাওয়ারটা কম হবে, এক কম হবে। তাহলে এখানে যে কথাটি বলছে দেখো আমাদের চতুর্থ পদের কথা বলছে, তাহলে প্রথম শর্ত মতে আমরা ওটা লিখব। প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে যা আছে প্রশ্নে চতুর্থ পদ সমান -2, -2টা সমানের ডানে লিখবো। আমরা যা লেখা আছে তাই লিখবো। চতুর্থ পদ সমান সমান কি আছে -2। আর চতুর্থ পদ কি হবে বলে আমাদের দেখো এনতম পদ কি, এনতম পদ এ r⁻n-1। তাহলে চতুর্থ পদ কি হবে, চতুর্থ পদ এ r⁻ একবারও লিখতে পারো, 3 লিখতে পারো, বা তুমি যদি বলো যে না একবারে লিখবো না, আমি 4-1 লিখবো, তারপরের লাইনে আমি লিখতে পারো। অতএব কি হবে বলে এ r⁻, 4-1 কত হয় 3 সমান সমান কত -2, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় শর্ত মতে আমাদের দেখো ক নাম্বারের প্রথম শর্ত মতে হয়েছে, এবার একটা সমীকরণ কিন্তু আমাদের তৈরি হয়েছে। এবার দ্বিতীয় শর্ত মতে কততম পদ, নবম পদ যা আছে আমরা তাই লিখবো। দ্বিতীয় শর্ত মতে নবম পদ সমান কত 8√2। তাহলে নবম পদের সূত্র কি হবে বলে এ r⁻9-1 হবে সমান সমান 8√2। এখন তাহলে আমরা এখানে অতএব কি লিখতে পারি এ r⁻8 সমান সমান হচ্ছে 8√2। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণ নাম্বার 2। তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত যদি কাজ করি, অর্থাৎ দুটো সমীকরণ তৈরি করলে কিন্তু ক নম্বরে উত্তরটি হয়ে যাবে। এবার বলা হচ্ছে ধারাটির 12তম পদ নির্ণয় করতে হবে। তো ধারাটি আসলে 12তম পদ নির্ণয় করতে হলে আমাদের যে কোনো পদ বের করতে হলে অবশ্যই এর মান এবং আর এর মান প্রয়োজন, কিন্তু এখানে এর মান কিন্তু নাই, আর এর মানও কিন্তু 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আমরা যদি গুণোত্তর ধারা, যেহেতু এটা গুণোত্তর ধারাভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই খ নাম্বার দিয়া আমরা যেহেতু 12তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে আমি এখানে যদি খ নাম্বারটা দিই, দেখো খ নাম্বার দিলাম আমি, দেওয়ার পর যেহেতু এই দুইটা সমীকরণ আমার প্রয়োজন, সেই কারণে আমি কিন্তু ক নাম্বারটা মিশে দিচ্ছি না। এখন ক নাম্বারে এই দুটো সমীকরণটা আমি খ নাম্বারে লিখবো। তাহলে কোথা থেকে পাই বলে ক থেকে কি পাচ্ছি, দুইটা সমীকরণ এ r⁻3 সমান সমান হচ্ছে -2, আবার এ r⁻ কত এবং এ r⁻ কত 8 সমান সমান কত 8√2। এটা আমি সমীকরণ নাম্বার 1, এটাকে আমি দিলাম হচ্ছে সমীকরণ নাম্বার 2। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সমীকরণ দুটার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে করতে হয় ভাগ, আর সমান্তর ধারার ক্ষেত্রে করতে হয় বিয়োগ। তাহলে আমাদের কি করব, 2 নাম্বারটা কিন্তু বড়, দেখো এখানে আর এর পাওয়ার 8, এখানে আর এর পাওয়ার 3, তাহলে 2 নাম্বারটা বড়, সেই কারণে 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে পাই। এখন আমরা তাহলে ভাগ করব, তাহলে এ r⁻8 আর নিচে হবে এ r⁻3
বাম পক্ষ ভাগ বাম পক্ষ, আমাদের ডান পক্ষ বড়টা এটা উপরে হবে আর এটা নিচে হবে। তাহলে আমরা 8√2, নিচে হচ্ছে আমাদের -2। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি, দেখো আমরা তাহলে কিভাবে দেখো এর মান এবং আর এর মান আমরা পেতে পারি। তাহলে এর মান এবং আর এর মান বের করার পরে কিন্তু আমরা 12তম পদ নির্ণয় করতে পারবো, তাছাড়া কিন্তু বের করা সম্ভব নয়। এখন আসি, আমি তাহলে বাদ দিলাম, দেখো কেটে যাবে, এখানে নিচে আছে আর কয়টা, আর 3টা, আর ওপরে আছে 8টা। তাহলে ওপরে আর 8টার থেকে 3টা যদি কেটে যায় তাহলে ওপরে আর 5টা থাকবে, নিচের 3টা কেটে যাওয়ার পরে, তাহলে অর্থাৎ আর এর পাওয়ার কত, 5। প্রিয় শিক্ষার্থীরা এখানে আর এর পাওয়ার যেহেতু 5, তাহলে অবশ্যই এই সাইটে যে সংখ্যাটি হবে সেটাও কিন্তু আমার মিনিমাম 5টা একই সংখ্যা 5টা গুণফল হতে হবে। দেখি এখন সেটা হয় কিভাবে। এখন দেখো এই 2টা যদি আমি 8 ভাগ করি তাহলে কত হবে, মাইনাস, এখানে 2টা 8 ভাগ করলে 4√2। প্রিয় শিক্ষার্থীরা এখন √2কে কিন্তু আর ভাঙানো সম্ভব নয়, তবে 4কে কিন্তু ভাঙানো যায়। তাহলে 4কে ভাঙালে আমরা একটু যদি দেখি, দেখো 4 ভাঙালে কি হয়, 2 2 4 হয়। আমরা জানি একটা 2কে যদি আবার এই 2কে ভাঙাই তাহলে 2টা √2 হবে। তাহলে এই 2 এর জন্য 2টা √2, তাহলে √2 গুণন √2, আবার এই 2 এর জন্য আরও 2টা √2, তাহলে √2 গুণন √2। তাহলে 4 এর জন্য আমরা পেলাম কত, 4 এর জন্য আমরা পেলাম 4টা √2। তাহলে এখানে আরেকটি √2 আছে, তাহলে হলো কয়টা, 5টা। তাহলে √2 যেহেতু 5টা হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূচকের ক্ষেত্রে কি বলি, বলে একটা √2 লিখে তার পাওয়ার কিন্তু 5 দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এখন তাহলে √2 লিখে পাওয়ার 5 দেওয়া যেতে পারে। তাহলে এখন আসি আর এর পাওয়ার যেহেতু 5, তাহলে এখানে যা আছে এখন কথা, যেহেতু মাইনাস আছে তাহলে -√2 পাওয়ার দিব আমরা 5। কারণ এই যে √2 কয়টা হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 পাওয়ার দেওয়া যাবে, √2 পাওয়ার 5 দেওয়া যাবে। এখন উভয় সাইড থেকে কিন্তু আমার 5টা উঠে যাবে, দেখো আর এর মাথার উপর থেকে 5 উঠবে এবং এর পাওয়ার থেকেও কিন্তু 5 উঠে যাবে। অতএব আর সমান সমান কত, -√2। প্রিয় সেক্ষেত্রে আর এর মানটা আমরা কিন্তু পেলাম। এবার আমরা বের করব হচ্ছে এর মান, অর্থাৎ আর এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসে দিই তাহলে কিন্তু আমরা এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আর এর মান আমরা একে বসিয়ে পাই, আর এর মান 1 বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণ আমার কি আছে দেখো, r⁴ কত, 3 সমান সমান কিন্তু -2। এখন আমাদের বের হয়েছে কার মান, আর এর মান। তাহলে গুণন আর এর মান কিন্তু -√2, তারই পাওয়ার কত, 3 সমান সমান -2। এখন এখানে দেখা যাক, দেখি কি আসে এর মানটা। এখন দেখো -√2 পাওয়ার 3 মানে কি, 3টা -√2 কিন্তু গুণফল। তাহলে এটাকে আমরা যদি এখন নিচে দিই তাহলে 3টা আমরা এখানে না ভাঙে আমরা নিচে ভাঙাবো দরকার হয়। দেখো -2, আমরা -2কেও কিন্তু ভাঙানো যায়। আমরা এখন মাইনাসটা কমন নিয়ে 2কে ভাঙালে কিন্তু 2টা √2 লেখা যায়। তাহলে আমি √2 গুণন √2 লিখলাম, একটা 2কে ভাঙানো যায়। আর এখানকার আমাদের কত, -√3 পাওয়ার, এটা যেহেতু গুণ আছে তাহলে ভাগ হবে। তাহলে -√2 পাওয়ার আমি পরে লাইনেও ভেঙে দিতে পারি, যেহেতু একসাথে তাহলে দুটোই ভাঙাবো। তাহলে এখানে মাইনাস রেখে দিলাম, -2, পরের লাইনে আমরা ভাঙাবো। এর পাওয়ার কত আছে, 3 আছে। এখন আমরা যদি ভাঙাই, দেখো ভাঙালে একটা 2কে ভাঙালে মাইনাসটা ব্র্যাকেটে রাখলাম, √2 দুটা লেখা যায়। একটা 2কে ভাঙালে 2টা √2 লেখা যায়। আর এখানে কয়টা দেখো এখানে কিন্তু আমাদের -√2 গুণন -√2 গুণন -√2, 3টা -√2, তাহলে √2। এখন দেখো এখানকার একটা 2টা, এখানকার নিচের আমি যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমি মাইনাসটা কমন নিতে পারি। 3টা মাইনাস যেহেতু আছে আমি মাইনাসটাকে এখানেও কমন নিলাম, হ্যাঁ এখানেও মাইনাসটাকে আমি কমন নিলাম। তাহলে √2 আমি রাখলাম। তাহলে এখানকার 2টা কাটলো, নিচের 2টা কাটলো। দেখো এখানে তাহলে এখানে মাইনাসও কেটে গেল। দেখো আমরা যদি মাইনাসটা কমন নিই, এখন আসি √2 তাহলে কয়টা, 1/√2। তাহলে আমরা এর মান পাচ্ছি 1/√2। দেখো নিচে √2 আছে কিন্তু উপরে 2টা ছিল আর নিচে 3টা ছিল, কেটে যাওয়ার পর কিন্তু একটা নিচে √2 থাকে। তাহলে 1/√2, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে। তাহলে এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব সমান সমান হচ্ছে 1/√2। এখন যেহেতু এর মান এবং আর এর মান পাইছি, আমরা 12তম পদ কিন্তু বের করতে পারবো। 12তম পদ কি বলে, r⁴11 হবে, অর্থাৎ 12 বিয়োগ 1 হলে r⁴ কিন্তু 11 হবে। যেহেতু 12তম পদ যদি বলে, অর্থাৎ যেতম পদ বলবে তার সাথে 1 কম হবে। তাহলে এখন আমরা যদি লিখি অতএব কত, 12তম পদ, তাহলে একবারে লিখলেও লিখতে পারো। আর যদি কম যে না, r⁴12 - 1 বা 12 বিয়োগ 1, তাহলে এর মান কত দেখো, আর এর উপরে কত, 11 হবে। এবার এর মান কত আমাদের দেখো, 1/√2 গুণন আর এর মান কিন্তু -√2
মাইনাস রুট টুর পাওয়ার কিন্তু 11। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এখন এটাকে ভাঙানোর নিয়মটা আমরা যদি দেখি তাহলে কিভাবে আমরা এটাকে ভাঙাতে পারি। দেখো এখানে 11টা রুট টু, অর্থাৎ 11 পাওয়ার যত ততবার রুট টু মাইনাস রুট টুকে গুণ করতে হবে। এখন রুট টু 11টা, তার মধ্যে তাহলে অবশ্যই যদি বেজোড় সংখ্যক হয় তাহলে বুঝে নিবা যে 1/√2 এটা তো আসে থাক। এখন এখানে একটা বেজোড় হওয়ার কারণে 11টা রুট টুর থেকে আমি যদি একটা সাইড করি, বলে একটা যদি সাইড করি তাহলে আর কয়টা থাকবে, বলে আর 10টা থাকবে। 10টা রুট টু মিলে হচ্ছে 5টা 2 হবে, অর্থাৎ 2টা রুট টু মিলে কিন্তু একটা 2 হয়। আমরা 2টা রুট টু গুণ করলে একটা 2 হয়। তাহলে 2 যদি হয় তাহলে এখানে দেখো 11টার মধ্যে আমি একটা সাইডে রাখলাম, আর 11টার 10টা আমি 10টা রুট টু মিলে হচ্ছে, তাহলে এরকম 10টা রুট টু মিলে কয়টা, 5টা 2 হবে। 5টা 2 মানে কি, 5টা 2 গুণ করলে হয় 32। তাহলে এখানে হবে যেহেতু পাওয়ার বেজোড় তাহলে এখানে মাইনাস হবে, -32√2। এখন দেখো 32√2 হবে, তাহলে 32√2, এই রুট টু আর এই রুট টু কেটে যাবে, তাহলে মাইনাস কিন্তু 32 বা 32, -32 অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই বলছি যদি পাওয়ার বেজোড় হয় তাহলে কিন্তু মাইনাস থেকেই যাবে, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকবে না। কেন থাকবে না, দেখো -√2 গুণন -√2 এটা জোড় সংখ্যক যদি হয়, দুটা হলে যা হবে, 12টা হলেও তাই হবে, যতগুলো জোড় সংখ্যা হলেই তাই দুটা মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর যদি বেজোড় সংখ্যক হয় তাহলে দেখো √2 হয়, আর যদি আরেকটা √2 -√2 আসে তাহলে কিন্তু এখানে দেখো 2টা √2 মিলে একটা 2 হবে, আর এই √2 কিন্তু জোড়া নাই, তাহলে এই √2 থাকবে, তবে মাইনাসটা সামনে আসবে, 2√2 হবে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে দেখো আমাদের 11টা -√2, তাহলে 11টা -√2 মানে হচ্ছে আমি একটাকে সাইড করলাম আর বাকি থাকে 10টা √2 মিলে হচ্ছে 5টা 2, আর 5টা 2 গুণ করলে হয় 32, সাথে √2। এখানে কিন্তু যেহেতু পাওয়ার বেজোড় সেই কারণে কিন্তু মাইনাসটা রয়েছে। এখন কাটার পরে কিন্তু -32, এটাই কিন্তু আমাদের তাহলে কি খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব, 12তম পদের উত্তর কিন্তু -32। এবার গ নাম্বার প্রশ্ন বলছে যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি এবার আছে, তাহলে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে কিন্তু এর মান পাইছি আমরা 1/√2, আর এর মান পাইছে কিন্তু -√2, এই মান দুটো আমার কিন্তু প্রয়োজন আছে। এখন গুণোত্তর ধারাটি কেমন, প্রিয় শিক্ষার্থীরা, এখন গুণোত্তর ধারাটি দেখো, আমরা ধারা বলতে আসলে 3টা পদ লিখতে হয়, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ লিখে ডট ডট দিতে হয়, তাহলে কিন্তু আমাদের ধারা হয়। তাহলে ধারাটি, তাহলে এখন আসি প্রথম পদ কিন্তু এ হয়। কেন হয় দেখো তো, আসলে প্রথম পদ মানে কি, এনের জায়গায় কিন্তু, অর্থাৎ আমরা কি n-তম পদ যদি একটু দেখি, n-তম পদ কি হয়, a r⁻n - 1 হয়। তাহলে প্রথম পদ মানে কি, প্রথম মানে 1, তাহলে 1তম পদ কত হয়, দেখো এই হবে, এখানে যে লেখা আছে না এ, দেখো এটা কিভাবে আসে, 1তম পদ দেখো a r⁻1 তাহলে এ, আমি যদি এখানে ক্যালকুলেশন করি নিচে না লিখে, তাহলে এ থাকবে, আর এর মাথার উপরে কিন্তু 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 হয়, তাহলে মাথার উপরে 0 হলে কি হয়, এই 0 মাথার উপরে 0 হলে 1 হয়, তার মানে কি এ থাকে, আরটা কি হলো, এ গুণন 1 মানে হচ্ছে এ, আর এর কারো মাথার উপরে যখনই 0 আসবে সেই 1 হয়ে যাবে, তাহলে এই থাকে, দেখো প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি হবে, দেখো দ্বিতীয় পদ কি হবে, বলে a r⁻2 - 1, তাহলে কি হবে, এ আর, 2 থেকে 1 মাথার উপরে 1 লেখা লাগে না, অর্থাৎ এ আর। তাহলে প্রথম গুণোত্তর ধারার প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি হচ্ছে এ আর, তৃতীয় পদ কি হবে, দেখো তো তৃতীয় পদ a r⁻3 - 1, তার কি হবে a r²। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যদি এই 3টা পদ লিখে ডট ডট দিই, এটাই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আমরা তাহলে একটু দেখে নিলাম, তাহলে গুণোত্তর ধারাটি কেমন, বলে তারপরে এ আর, তারপরে a r², তারপরটা কি হবে, চতুর্থ পদ যদি দেখো, তাহলে চতুর্থ পদ হবে এ আর টু দি পাওয়ার কত, দেখো 3 হবে, তাহলে এটাতে a r² এরকমভাবে কিন্তু ধারাটা চলতেই থাকবে। তাহলে গুণোত্তর ধারাটা একটু যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। কিন্তু এই গুণোত্তর ধারার আমাদের এর মান কত ছিল, গুণোত্তর ধারাতে এর মান ছিল হচ্ছে আমাদের 1/√2, তাহলে খ থেকে আমাদের এটা কিন্তু প্রয়োজন হবে, খ থেকে পাই ধারাটা যেহেতু তৈরি করতে হবে, তাহলে এর সমান কত, এ সমান আমাদের হচ্ছে 1/√2 এবং আর সমান হচ্ছে -√2।
প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ইন্ডিকেট করতে হয়, যখনই সমষ্টি বলবে তখনই কিন্তু ইন্ডিকেট করতে হবে কে বড়। যেহেতু √2 সাথে মাইনাস আছে, সেই মাইনাস জাতীয় জিনিস কখনোই বড় হতে পারে না। এখানে কিন্তু 1 বড়, এখানে একটু ইন্ডিকেট করে রাখলাম, পরে কিন্তু এটা প্রয়োজন হবে। তাহলে ধারাটি নির্ণয় করতে হলে কেমন ধারা? গুণোত্তর ধারাটি। অতএব লিখেছি আমি গুণোত্তর ধারাটি। অতএব গুণোত্তর ধারাটি কেমন বলে এ যোগ এ আর তারপরে কি এ আর স্কোয়ার প্লাস কি ডট ডট, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আমি কিন্তু দেখে নিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় লিখে ডট ডট দিলেই হবে। এখন এটাতে যদি আমরা এ এবং আর এর মানটা বসে দিই তাহলে আমাদের গুণোত্তর ধারাটা তৈরি হবে। তাহলে দেখো এর মান কত? এর মান কিন্তু 1/√2, পরেরটা প্লাস, এর মান 1/√2 গুণন আর এর মান হচ্ছে -√2, তাহলে গুণন -√2, তারপরে প্লাস আবারও কার মান? এর মান 1/√2 বসে দিলাম, গুণন -√2 পাওয়ার কিন্তু স্কোয়ার, প্লাস তুমি যদি কও যে স্যার আমি যদি আরেকটি পদ লিখলে লিখতে পারো, আমি এটা এখানে একটু লিখে দিচ্ছি। এখানে কিন্তু লেখা আছে ar⁻3 প্লাস, তারপরে আমি ডট ডট দিলাম। এখন আসি, তাহলে বসে দিচ্ছি। দেখো এখানে কি হবে? 1/√2 গুণন -√2 পাওয়ার কিন্তু এবার 3 প্লাস ডট ডট, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা তৈরি হয়ে যাচ্ছে। দেখো তাহলে 1/√2 প্লাস, এখানে যদি গুণ করো তাহলে এখানে দেখো অবশ্যই মাইনাস আছে, তাহলে এটা কিন্তু আর প্লাস থাকবে না, তাহলে গুণ করে দিচ্ছি। যেহেতু এর সাথে এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাহলে এই গুণটা এখানে মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দেবে, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, বোঝা যাচ্ছে। এখন দেখো √2 কেটে যায়, তাহলে কি থাকে বলে -1। পরের পরটা কি হবে? অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে বলে? এই মাইনাসের ওপরে যদি স্কোয়ার থাকে, জোড় সংখ্যক যদি পাওয়ার থাকে, তাহলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে, দুটা মাইনাসে প্লাস হয়ে যায়। আর √2 উপর স্কোয়ার করলে 2 হয়, অর্থাৎ দুইটা √2 হয়। আমি যদি একটু ভাঙিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি √2, তাহলে দুইটা √2 লিখতে পারি, তাহলে দুইটা মাইনাসে প্লাস হয়ে যায়। আমি মাইনাস আর লিখলাম না, তাহলে বা লিখলেও লিখতে পারো -√2 গুণন -√2, এটা লিখলাম। দেখো এখানকার একটা √2 এখানকার একটা √2 কেটে যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এখানে কিন্তু, তাহলে পরবর্তীতে এখানে প্লাস হবে। আর এটার ক্ষেত্রে পাওয়ার বিজোড়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু মাইনাস থেকে যাবে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে এখানে 1/√2 গুণন -√2 গুণন -√2, তিনটা √2 লিখতে হবে, -√2 গুণন -√2। আমি একটু কিন্তু তোমাদেরকে ভাঙিয়ে বুঝে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ভাঙানোর পরে যে কাজটা হয়, দেখো আমরা কিভাবে ভাঙাতে হয় এটা একটু দেখেই দিলাম তোমাদেরকে। এখন এখানকার একটা √2 এখানকার একটা √2 কেটে যায়, এখন মাইনাস কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে মাইনাস একটা বেজোর হওয়ার কারণে একটা মাইনাস থেকে যাবে, এটা মাইনাস হবে, আর এখানে দুইটা মাইনাস এটা প্লাস হবে, তার মানে একটা মাইনাস হচ্ছে একটা প্লাস হচ্ছে। এবার 1/√2 -1 এটা কি হবে? প্লাস হবে, তাহলে কি √2 আর এটার ক্ষেত্রে কি হবে? দেখো তো, দেখো দুইটা √2 গুণ করলে কিন্তু একটা 2 হয়, আর এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস, কারণ একটা দুইটা তিনটা মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে এখন থাকলো কি? দুইটা √2 একটা 2 হয়, তাহলে একটা 2 হয়, প্লাস এখন কি হবে? ডট ডট। তাহলে এটা হচ্ছে নির্ণয় ধারা, তিনটা তৈরি করলেও কিন্তু হবে। আমরা তাহলে ধারাটা দেখে নিলাম। এখন আমাদের বলছে 15 কয়টি পদে ধারাটি নির্ণয় করে এবং প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা 60টি পদের সমষ্টিটা দেখব। অতএব 60টি পদের সমষ্টির সূত্র কিন্তু আমাদের, অতএব আমি এখানে লিখেছি, অতএব 60টি পদের যেহেতু এর মান আছে আর এর মান আছে, তাহলে সমষ্টি বের করা যাবে। আর সমষ্টি দেখো, সমষ্টির সূত্র কি? দেখো এখানে কে বড়? 1 বড়, কিন্তু তাহলে 1টা আগে লিখতে হবে, 1 - r, ওপরে কি হবে? 1 - r⁴, এখানে যা হবে পাওয়ার, এখানে 60টি মানে পাওয়ার হবে, আর এর পাওয়ার হবে 7, আর এর পাওয়ার হবে 7, আর ব্র্যাকেটের বাইরে থাকবে a। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন আমরা a এবং r এর মানটা বসে দিব। বসে দিলে আমাদের কি আসে? দেখো এর মানটা হচ্ছে আমাদের, আমরা এর মান এখানে তাহলে যদি একটু বসে দিই, দেখো আমাদের এর মানটা কত? এর মান দেখো আমাদের আছে হচ্ছে 1/√2, এর মানটা আমি 1/√2 বসে দিলাম। তারপরে আছে ব্র্যাকেট 1 মাইনাস, ব্র্যাকেটের ভেতরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভেতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হচ্ছে, -√2, তারই পাওয়ার কত? 7, আমি 7 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে নিচে লিখবো এখন 1 মাইনাস, দেখো আর এর মান কিন্তু -√2, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -√2। এখন আসি, দেখো এখান থেকে 1/√2, তারপরে কি হয়?
ওয়ান, এখানে দেখো পাওয়ারটা আমরা দেখব পাওয়ারটা জোর না বিজোড়। তাহলে পাওয়ারটা যদি জোর হয় মাইনাস থাকবে না, আর যদি পাওয়ার বেজোড় হয় তাহলে কিন্তু মাইনাস থেকে যাবে। এখন কথা হলো সাতের হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে সাতের একটা রুটটুকে আমরা সাইড করব। যখনই পাওয়ার বেজোড় হবে তখন এই কার উপরে পাওয়ার আছে সেটাকে একটা সাইডে লিখবো। লেখার পরে এখন থাকলো কটা, ছয়টা। তাহলে 6টা রুট টু 3টা 2 হয়, 6টা রুট টু মানে 3টা 2, 6টার তার মানে কি 2টা রুট টু মিলে একটা 2 হয়। তাহলে 6টা রুট টু কয়টা 2 হবে, বলে 3টা 2 গুণ করলে কিন্তু 8, তার সাথে কিন্তু এই রুটটা আর থেকেই যাবে। এখন পাওয়ার যেহেতু বেজোড় সেই ক্ষেত্রে কিন্তু মাইনাসও থেকে যাবে, তাহলে মাইনাসও কিন্তু আমাদের থেকে যাবে। তাহলে -8 √2 হচ্ছে আমাদের ভেতরে। এখন আসি দেখো নিচে কি হবে, 1 + √2। যেহেতু √2টা বড়, আমরা √2টাকে আগে লিখতে পারি, আর 1টাকে কিন্তু আমরা পরে লিখতে পারি। তাহলে এখন আসি, তাহলে 1 ভাগ কত √2, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 1 + 8 √2। এখন নিচে হচ্ছে √2 + 1। এখন আমরা একটা কাজ করতে পারি, এই ক্ষেত্রে যে কাজটুকু করতে হয় সেটা হচ্ছে, আমি এখানে একটু মিশিয়ে দিলাম এই পর্যন্ত। এখন দুইটা কিন্তু উত্তর, এটা একটা কিন্তু আমাদের উত্তর, এখানে একটা উত্তর, আর আরেকটা আমাদের বলছে সমষ্টি বের করতে হবে। এখন আসি আমাদের এই ধরনের অঙ্কগুলোতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, দেখো এখানে নিচে রুট জাতীয় সংখ্যাগুলোকে রাখা যায় না, তাহলে √2 + 1 আছে, তাহলে আমরা আরেকটা কাজ করব কি, √2 - 1 দ্বারা গুণ করব, তাহলে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। এটা আবার ওপরে লিখবো আমরা, তাহলে 1 ভাগ √2, ওপরে কি আছে 1 + 8 √2, আরেকটা হবে হচ্ছে √2 - 1। এখন আসি, দেখো এখানে কি হবে, a² - b², a + b a - b, তাহলে a² - b², তাহলে √2-র উপরে স্কোয়ার করলে কত হয়, আমি একবারে যদি করি √2-র উপর স্কোয়ার করলে হয় 2 - 1, এটা হবে, অর্থাৎ a² - b², অর্থাৎ √2-র উপরে স্কোয়ার বিয়োগ 1-এর উপরে স্কোয়ার, √2-র উপর স্কোয়ার করলে 2 - 1 হয়, সেটা কিন্তু আমি এখানে লিখলাম একবারে। এখন আসি 1 ভাগ √2, আর এখানে কি হয়, এখন গুণ করো, √2 যদি 1-এর কাছে আসে, আমি যদি গুণ করি √2 1-এর কাছে আসলে, বা 1ই √2-র কাছে গেল, √2 1 এবার -1-এর কাছে গেলে -1 যার কাছে যাবে সেটাই হবে। এবার 8 √2 যদি √2-র কাছে যায়, তাহলে এই দুটা √2 পাচ্ছে, তাহলে একটা 2 হবে, আর দুকোনো কত হবে, এটা যদি এর কাছে যায়, এর কাছে গেলে 16 হবে, কত হবে বলে +16 হবে, 16 লিখলাম। 8 √2 যদি -1-এর কাছে যায়, তাহলে -8 √2ই হবে। এবার আসি আমাদের নিচে 1, এই নিচের 1 কিন্তু আর লেখার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমি কি লিখলাম এখানে 1 ভাগ √2। এবার আসি এখানে হিসাব যদি করি, তাহলে দেখো আমাদের 16 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়, 15 হয়, অর্থাৎ +16 থেকে -1 চলে গেলে আমাদের কিন্তু, অর্থাৎ বিয়োগ হলে, তাহলে সেই ক্ষেত্রে +15 হয়। আর -8, 8টা রুট থেকে যদি 8টা √2 থেকে যদি একটা √2 চলে যায়, তাহলে -7টা রুট থাকে, তাহলে -7 √2 থাকবে, কারণ এখানে প্লাসের একটা রুট আর কিন্তু মাইনাসের হচ্ছে 8টা, এই 8টার থেকে যদি একটা চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা কথা, যে আবার নিচে কিন্তু আবার √2 পড়ে আছে, তাহলে এই √2 তুলে দিতে হলে আরেকটা √2 দ্বারা গুণ করে দেবো আমরা, তাহলে √2 গুণন √2, আমরা নিচে একটা √2 দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও আমার √2 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেও গুণ করলাম, তাহলে 15 - 7 √2। এখন আসি, দেখো দুইটা √2 গুণ করলে নিচে কিন্তু 2 হয়, তাহলে নিচে কখনোই রুট জাতীয় জিনিস রাখা যায় না, তাহলে এখন 2 হয়ে গেল। এখন √2 দ্বারা যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে দেখো √2 দ্বারা, তাহলে দুটা √2 গুণ করলে 2 হয়, তাহলে এখন √2 দ্বারা এখানে ভেতরে গুণ করে দিব, তাহলে কি হচ্ছে, আমি একটু নিচের দিকে লিখি, তাহলে দেখো একবারই লিখলাম, তাহলে নিচে হচ্ছে 2, দুটা √2 গুণ করলে হচ্ছে 2, আর √2 যদি 15 কাছে যায় তাহলে 15 √2 মাইনাস, এখানে দেখো দুইটা √2, এখানে আরেকটা √2 আছে, আরেকটা √2 পাচ্ছে, তাহলে এই দুইটা √2 গুণ হলে একটা 2 হয়, তাহলে 7 দুগুণে কত হবে, 14 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাও উত্তর হতে পারে, আমাদের এইভাবে লিখে দিলে হবে। আমরা তাহলে কি, আমরা 23-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এরপরে আমরা অন্য আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবো। আজকে পর্যন্ত, খোদা হাফেজ।